হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে ইউজি বিডিপি কোর্সে সেকেন্ড ইয়ারে পড়ছো হিস্ট্রি অনার্সে, তোমাদের যে CC7 পেপারটি রয়েছে অর্থাৎ সুলতানি যুগের ভারত, এই পেপারটির যে সাজেশন, সেই সাজেশন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। সাজেশন বলতে 2024-এর ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে। অনেক সময় 2025 সালের প্রথম দিকেও পরীক্ষা হতে পারে। তাই এই পরীক্ষার যে সাজেশন, সেই সাজেশন নিয়ে আলোচনা করব এবং সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর নিয়েও কিন্তু ভিডিওর শেষে আমি আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে এই সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর আমি তোমাদের জন্য তোমাদের সামনে আমি তুলে ধরবো ভিডিওর একেবারে শেষে। এছাড়া তোমাদের আরো যেসব অন্যান্য পেপারগুলো রয়েছে সেই সব পেপারেরও, যেমন CC8, 9, 10 এইসব পেপারগুলোর কিন্তু সাজেশন আমি খুব দ্রুত আমার চ্যানেলে আপলোড করব। তাই আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার এই চ্যানেলে আমি এর আগের বছরের প্রিভিয়াস যে কোশ্চেন পেপার সেটিও কিন্তু আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা ভিডিওটি দেখে নিও, তাহলে বুঝতে পারবে পরীক্ষায় প্রশ্নটি 7 পেপারে কেমন হয়েছে এর আগের বছরে বা কেমন হতে পারে, এবং কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় পড়েছে এবং কোনগুলো বাকি রয়েছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হিসেবে। এছাড়া আমার এই চ্যানেলের মধ্য দিয়ে আমি কিন্তু নিয়মিত টিউশন পড়াই, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে শুরু করে কল্যাণী, বর্ধমান এবং নর্থ বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, প্রতিটি ইউনিভার্সিটির হিস্ট্রি অনার্স, পাশাপাশি পল সায়েন্স এবং এডুকেশন পাশের কিন্তু আমি আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে টিউশন পড়ানো হয়, অনলাইন ফ্রি টিউশন। এবং সেখানে প্রতিটি প্রশ্ন ধরে ধরে বিস্তারিত আলোচনা ডিসকাস করি আমি। তাই তোমাদের এই যে 4টি পেপার রয়েছে 7, 8, 9, 10, এই 4টি পেপারের প্রতিটি প্রশ্নের উত্তর আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, বিস্তারিত আলোচনা সহ তার উত্তরটিও পেয়ে যাবে। আমার চ্যানেলকে তোমরা একটু দেখলেই বুঝতে পারবে যে আমার চ্যানেলে আমি কোন ধরনের ভিডিও দিয়ে থাকি, কিভাবে ভিডিও দিয়ে থাকি, কিভাবে আমি পড়াই। তা যাই হোক, তোমাদের আজ থেকে তোমাদের এক প্রকার শুরু হলো তোমাদের পড়ানো বা তোমাদের ক্লাস স্টার্ট হলো। তা আজকে এই পেপারটির যে সাজেশন এবং সাজেশনের অ্যান্সারটা আমি PDF আকারে দিয়ে দেবো ঠিকই, কিন্তু বাকি অন্যান্য সাবজেক্টগুলোর মানে পেপারগুলোর যে সাজেশন এবং সাজেশনের উত্তরগুলি কিন্তু আমি একটার পর একটা ভিডিও ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের সামনে দেব। তাই আমার এই চ্যানেল থেকে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাই অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে জানাবে এবং তোমরা অবশ্যই ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা বোর্ডে দেখে নিই একবার। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি সেকেন্ড ইয়ার, ভালো করে দেখে নাও। ইউজি বিডিপি সেকেন্ড ইয়ার হিস্ট্রি অনার্স CC817 এর সাজেশন 2024 টু 2025। যেহেতু 2024-এর শেষে ডিসেম্বরে পরীক্ষা হবে, অনেক সময় 25 পরের বছরও কিন্তু জানুয়ারির দিকে হতে পারে। তা 24 থেকে 25 এখানে তোমাদের 50 নাম্বারের পরীক্ষা হবে। তার মধ্যে 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, 4টি দেওয়া থাকবে, 2টি লিখতে হবে। 10 নম্বরের প্রশ্ন মানে 20, আর বাকি থাকছে 30 নম্বর। তো এখানে তোমাদের টিকা লিখতে হবে, 6 নম্বরের টিকা। একটা প্রশ্নের নাম্বার হচ্ছে 6, 6 নম্বরের টিকা লিখতে হবে 5টি, 5 6 30, এবং সেখানে প্রায় 10টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 5টি প্রশ্নের তোমাদের অ্যান্সার করতে হবে। তো এখানে আমি প্রথমে 10 নম্বরের যে প্রশ্ন তোমাদের করতে হবে, সেই 10 নম্বরের জন্য 10টি প্রশ্ন এখানে রেখেছি। এই 10টি প্রশ্নের মধ্যে 100% তোমরা 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এমনকি পরীক্ষায় যে 4টি প্রশ্ন আসবে, 4টি প্রশ্নই কমন পাবে তোমরা এখান থেকে। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, গিয়াসউদ্দিন বলবন কিভাবে দিল্লির সুলতানিকে সংহত করেন? তো গিয়াসউদ্দিন বলবন যখন সিংহাসনে বসেন, অনেক ঝড়ঝাপটা আসে সাম্রাজ্যে, তিনি সেগুলোকে সুন্দর হাতে কন্ট্রোল করেন এবং সাম্রাজ্যকে একটা ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন। তাই বলবনের কিভাবে দিল্লির সুলতানিকে প্রতিষ্ঠা করেছিলেন, এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টপ মোস্ট ইম্পর্টেন্ট। এর আগে রয়েছে ইলতুৎমিশের শাসন, কিন্তু ইলতুৎমিশ আগের বছর পড়ে গেছে। তাই তোমাদের এবার ইম্পর্টেন্ট হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। পাশাপাশি আরেকজন রয়েছে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি। দেখো, আলাউদ্দিন খলজি থেকে 2টি প্রশ্ন হয়, একটা সাম্রাজ্য বিস্তার নীতি, আর এক হয় তার বাজার দর নিয়ন্ত্রণ নীতি। 2টি প্রশ্নই তোমাদের করতে হবে, একটা কিন্তু আসতে পারে। আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি অথবা অবলিক দিয়ে দিয়েছি সাম্রাজ্য বিস্তার নীতি, এই দুটোর মধ্যে কিন্তু একটা আসতে পারে। 3 নম্বর এবং 4 নম্বর এই দুটো থেকেও একটা আসতে পারে। তিনি কি রয়েছে, মোহাম্মদ বিন তুগলকের সংস্কার পরিকল্পনা। তিনি একাধিক সংস্কার করেছিলেন, পরিকল্পনা, রাজধানী পরিবর্তন, তামান নোটের চালু করেছিলেন, দোয়াবের রাজস্ব বৃদ্ধি। তো এইসব পরিকল্পনাগুলো নিয়ে 3 দাগের প্রশ্নের অ্যাটেন্ড করতে হবে। 4-এ রয়েছে ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী।
তুঘলক বংশের এই দুই সুলতান পরপর সিংহাসনে বসেন, মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহ তুগলক। এনারা বহুদিন রাজত্ব করেন এবং এনাদের যেসব কাজকর্ম, এনাদের কৃতিত্ব নিয়ে পরপর দুটি প্রশ্ন 3 এবং 4। 5 দাগে রয়েছে দেখো সুলতানি যুগে সুফি আন্দোলনের উত্থান, বিকাশ এবং তার প্রভাব বা গুরুত্বটা কি। সুফি আন্দোলন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কারণে আগের বছর ভক্তি আন্দোলন পড়ে গেছে, তাই তোমরা এবার করবে সুফি আন্দোলন। পরেরটি দেখো 6 দাগে হুসেন শাহী বংশের রাজত্বকালে বাংলার সমাজ সংস্কৃতির বিকাশ। দেখো হুসেন শাহী বাংলাদেশের সুলতানি যুগে দুটি রাজবংশ রাজত্ব করে, একটা ইলিয়াস শাহী আরেকটি হুসেন শাহী। তো ইলিয়াস শাহী আগের বছর পড়েছে, তাই তোমরা এবার করবে হুসেন শাহী বংশের রাজত্বকাল। আরেকটি বিষয় বলে রাখি এখানে, তোমরা এই বোর্ডের কোশ্চেনগুলো দেখে লিখে রাখার দরকার নেই, কারণ আমি একেবারে শেষে এই বোর্ড ওয়ার্কের পরে আমি অন স্ক্রিনে আরেকবার প্রশ্নটা বলে বলে দেবো, তোমরা সেখান থেকে স্ক্রিনশট করে বা দেখে লিখে নিতে পারো। এই জায়গায় তোমরা জাস্ট প্রশ্নগুলো বুঝে নাও কোন প্রশ্নগুলো মোটামুটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে হুসেন শাহী বংশটা করবে তোমরা। এর পরের প্রশ্ন দেখো 7, সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ। সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ এবং 8 দাগে রয়েছে সুলতানি সাম্রাজ্যের প্রকৃতি বা চরিত্র, বা এটি কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল, মানে ধর্মকে কেন্দ্র করে এই রাষ্ট্রটা আবর্তিত হয়েছিল। তা এই যে দুটি প্রশ্ন, 7 দাগে সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ এবং 8 দাগে সুলতানি সাম্রাজ্যের চরিত্র, এই দুটিরও কিন্তু একটি প্রশ্ন আসতে পারে। এরপরে দেখো দুটি প্রশ্ন আছে 9 দাগে বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক জীবন। বিজয়নগর সাম্রাজ্যের উপরে চ্যাপ্টারে তোমাদের রয়েছে, তাই এখান থেকে এই প্রশ্নটা একটাই মেনলি প্রশ্ন হয়, সামাজিক অর্থনৈতিক জীবন। এবং অর্থনৈতিক জীবনের মধ্যে ন্যায়াঙ্কারা প্রথা বলে একটি প্রথা আছে, সেটিও অনেক সময় বড়তে আসতে পারে। তো যাই হোক, এই বিজয়নগর থেকে তোমরা করবে সামাজিক এবং অর্থনৈতিক জীবন। আর শেষ প্রশ্ন দেখো সুলতানি যুগের শিল্পকলা, মানে স্থাপত্য ভাস্কর্য। সুলতানি যুগে যত আর্কিটেকচার হয়েছে, যত শিল্প কলা দেখা গেছে, সেগুলো নিয়ে কিন্তু এই প্রশ্নটি। তাহলে এই 10টি প্রশ্ন আরেকবার আমি রিপিট করছি। প্রথম প্রশ্ন গিয়াসউদ্দিন বলবন, 2 আলাউদ্দিন খলজি, 3 মোহাম্মদ বিন তুগলক, 4 ফিরোজ শাহ তুগলক, 5 রয়েছে সুলতানি যুগের সুফি আন্দোলন, 6 দাগে রয়েছে হুসেন শাহী বংশের রাজত্বকাল, 7 রয়েছে সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ, 8 রয়েছে সুলতানি সাম্রাজ্যের প্রকৃতি বা চরিত্র, 9 আছে বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক জীবন এবং 10 আছে সুলতানি যুগের স্থাপত্য। তো এই যে 10টি প্রশ্ন, 10টি প্রশ্নেরই উত্তর কিন্তু আমি পিডিএফ করে আমি আমার টেলিগ্রাম যে চ্যানেল আছে সেই চ্যানেলে আমি আপলোড করব বা করেওছি ইতিমধ্যে। তোমরা সেই জায়গা থেকে সেই পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এখন তোমরা কিভাবে সেই টেলিগ্রাম চ্যানেলে যাবে সেই ব্যাপারে বলবো, এই যে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা ক্লিক করলেই তোমরা টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে। অবশ্যই সেক্ষেত্রে তোমাদের মোবাইলে, প্রত্যেকের মোবাইলে কিন্তু টেলিগ্রাম অ্যাপটা থাকা অবশ্যই দরকার। এবং তোমরা আমার ডেসক্রিপশন বক্সের, এই ভিডিও ডেসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে লিংকে ক্লিক করলেই তোমরা সরাসরি চলে যাবে টেলিগ্রাম চ্যানেলে, আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে এবং সেখান থেকে তোমরা দেখতে পাবে যে এই CC7 এর যে পিডিএফটা রয়েছে, অ্যান্সারের পিডিএফ, সেটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তারপর তোমরা সেগুলো প্রিন্ট করে নিতে পারো, দেখে দেখে লিখে নিতে পারো, যেভাবে হোক তোমরা সেই অ্যান্সারগুলো পড়তে পারো। একেবারে গুণমানের সমৃদ্ধ, খুব হাই মানে ফার্স্ট ক্লাস নাম্বার পাবে, তোমরা পড়লেই বুঝতে পারবে নোটসগুলোর কত গুণমানের সমৃদ্ধ। তো যাই হোক, এই ছিল এর 10 নম্বরের সাজেশন। এবার আমরা দেখবো 6 নম্বরের প্রশ্ন। 5টি লিখতে হবে, 5 6 30 নাম্বার। গ্রুপ বি তে থাকবে। এখানে দেখো গ্রুপ বি, এখানে 6 নম্বরের প্রশ্ন, 5টি লিখতে হবে, 30 নাম্বার। তার জন্য তোমরা যে প্রশ্নটা করবে, রাজিয়া কেন ব্যর্থ হয়। অর্থাৎ ইলতুৎমিশের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার কন্যা রাজিয়া, কিন্তু অভিজাতদের ষড়যন্ত্রে তিনি নিহত হন, অর্থাৎ তিনি ব্যর্থ হচ্ছেন। এই ব্যর্থতার কারণগুলো কি? পরেরটা রয়েছে দেখো 40 চক্র। ইলতুৎমিশ 40 জন কৃতদাসের একটা সংগঠন বানান, যাকে বলে বন্দেগান ই চাহেলগানি বা তুর্কান ই চাহেলগানি। এই বন্দেগান ই চাহেলগানি বা 40 চক্র সম্পর্কে টিকা আসতে পারে। 2 দাগে আছে দেখো ইলতুৎমিশের কৃতিত্ব। ইলতুৎমিশ আগের বার পরীক্ষায় এসে গেছে, বড় প্রশ্ন 10-এ, তোমাদের এবার টিকাতে দিয়ে দিতে পারে, তাই ইলতুৎমিশের কৃতিত্বটা তোমরা পড়বে। 3 দাগে রয়েছে দেখো সুলতানি যুগের নগরায়ন। সুলতানি যুগে যে একাধিক জায়গায় নগর গড়ে উঠেছিল, জৈনপুর, দিল্লি, আগ্রা বা দৌলতাবাদ, ক্যাম্বে, সুরাট, এরকম বিভিন্ন জায়গায় যেসব নগর গড়ে উঠেছিল সেই নগর নিয়ে এই প্রশ্ন। 4 আছে মাহমুদ গাওয়ান। দক্ষিণ ভারতে আহমদনগরের একজন বিখ্যাত মন্ত্রী ছিলেন এই মাহমুদ গাওয়ান। ইবন বতুতা
মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ইবন বতুতা আফ্রিকা থেকে ভারতবর্ষে আসেন এবং রাহেলা বলে একটি গ্রন্থ লেখেন। তা ইনি ঐতিহাসিক ছিলেন এক কথায়, এনার উপরে আসতে পারে। জিয়াউদ্দিন বার্নি ছিলেন সুলতানি যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক, তারিখি ফিরোজ শাহী বলে একটি গ্রন্থ লিখেছিলেন। আবুল ফজল মুঘল যুগে, পরবর্তী সুলতানি যুগের পরে মুঘলরা ভারতে আসে এবং মুঘল যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক ছিলেন এই আবুল ফজল। জিয়াউদ্দিন বার্নি, আবুল ফজল, ইবন বতুতা, মাহমুদ গাওয়ান, এখান থেকে যে কোনো প্রশ্ন পরীক্ষা আসতে পারে। পরেরটা দেখো 5 দাগে রয়েছে কুতুব মিনার, যেটা ইলতুৎমিশ তৈরি করেছিলেন। আগেরবার পরীক্ষায় এসছে আদিনা মসজিদ, যেটা বাংলাদেশে তৈরি হয়েছিল। এই জন্য তোমরা কুতুব মিনারটা অবশ্যই করবে। পরেরটা দেখো আল ওয়ার নায়নার হচ্ছে যে ভক্তি আন্দোলন, আগের বছর পরীক্ষায় পড়ে গেছে। সেই ভক্তি আন্দোলনের মধ্যে দক্ষিণ ভারতে ভক্তি যারা আন্দোলন করেছিল তাদেরকে বলে আল ওয়ার এবং নায়নার, একটা বৈষ্ণবপন্থী আর একটা শৈবপন্থী, শিবের ভক্ত। এবং পাশাপাশি এই ভক্তি আন্দোলনের দুই প্রাণ পুরুষ চৈতন্যদেব এবং নানক, এনাদের উপরও টিকা আসতে পারে। পরেরটা দেখো সুলতানদের সাথে উলেমাদের কি সম্পর্ক, মানে ধর্মগুরু, ইসলামের ধর্ম প্রধান যারা ধর্মের পণ্ডিত তাদের উলেমা বলে, এই উলেমাদের সাথে সুলতানদের কি সম্পর্ক ছিল। পাশাপাশি এটাও আসতে পারে অভিজাতদের সাথে সম্পর্ক, সুলতানদের সাথে অভিজাতদের কি সম্পর্ক। তাহলে এখানে অভিজাত এবং উলেমা দুটোই আছে, যে কোনো একটা আসতে পারে। পরেরটা দেখো 8 তালিকোটার যুদ্ধ। তা দক্ষিণ ভারতে যে বিজয়নগর সাম্রাজ্য ছিল, সেই বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় তালিকোটার যুদ্ধের মধ্য দিয়ে। পার্শ্ববর্তী আহমদনগর, গোলকুন্ডা, বিদর, বিজাপুর, এইসব রাজ্যগুলো একত্রিত হয়ে বিজয়নগরকে আক্রমণ করে 1556 নাগাদ, 1565। এবং এই তালিকোটার যুদ্ধ হয়, বিজয়নগর সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে যায়। এর গুরুত্বটা কি ছিল এটা আসতে পারে। পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব, আগেরবার পরীক্ষায় এসছে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের রণকৌশল কি ছিল। এবার তোমাদের জন্য আসতে পারে পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্বটা কি। গুরুত্ব এটাই, বাবর এই যুদ্ধ জয়লাভ করে ভারতবর্ষে সুলতানি সাম্রাজ্য ধ্বংস করে দেন এবং তিনি এদেশে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, এটাই তার গুরুত্ব। এছাড়া আসতে পারে বাবরের কৃতিত্ব, বড়তেও আসতে পারে বাবরের কৃতিত্ব 10 নম্বরের। বাবার টিকাতেও কিন্তু আসতে পারে বাবরের কৃতিত্ব। এরপরে দেখো 9 দাগে রয়েছে কবুলিয়াত ও পাট্টা। শেরশাহ সিংহাসনে বসে তিনি কবুলিয়াত আর পাট্টা বলে একটা নীতি প্রবর্তন করেন, কৃষকদের সাথে সরাসরি ভূমি রাজস্ব ব্যবস্থা বন্দোবস্ত করেন এবং তার মধ্যে দিয়ে এই দুটি নীতি তিনি নেন, কবুলিয়াত ও পাট্টা। এই সম্পর্কে আমার একটা ভিডিও ক্লাস রয়েছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিও যে কবুলিয়াত ও পাট্টা কি। এরপরে দেখো বিজয়নগরের নায়াঙ্কারা প্রথা। বিজয়নগরে যারা জমিদার তাদের নায়ক বলা হতো, অ্যাকচুয়ালি তারা ছিল সেনাপ্রধানদের নায়ক বলা হতো এবং তারাই ছিল জমির মালিক, তাই নায়াঙ্কারা প্রথা, জমিদারি প্রথাকে বলা হতো নায়াঙ্কারা প্রথা। তো বিজয়নগরের নায়াঙ্কারা প্রথা আসতে পারে। এছাড়া বিজয়নগরের পাশে ছিল বিজয়নগর আর বাহমনিটা মুসলিম রাজ্য আর বিজয়নগর হিন্দু রাজ্য। দুটি দেশের মধ্যে, মানে রাজ্যের মধ্যে কিন্তু বারংবার ফাইট হয়েছে, লড়াই হয়েছে। কেন? ধর্মীয় কারণ ছিল আর অর্থনৈতিক কারণ ছিল। এখানে প্রশ্ন আসতে পারে বিজয়নগর এবং বাহমনির মধ্যে বিরোধের কারণ। তো এই ছিল অল ওভার 6 নম্বরের টিকা প্রশ্ন। এই ছিল তোমাদের সাজেশন, যেখানে 10 নম্বরের প্রশ্ন সাজেশনটা বললাম, আবার এখানে টিকা প্রশ্নের সাজেশনটাও আমি এখানে বোর্ডে মেনশন করলাম। এরপর আমরা অন স্ক্রিনে এই প্রশ্নগুলি আরেকবার দেখে নেব। এখানে তো অনেকটা শর্ট আকারে বললাম সংক্ষিপ্তভাবে, খাতা কলমে কিভাবে পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে ডিটেলসে, সেটা নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করবো, যেখান থেকে তোমরা কিন্তু প্রশ্নগুলো লিখে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো। আর এই প্রশ্নগুলির উত্তর আমি আরেকবার বলছি, এই প্রশ্নগুলোর উত্তর আমি পিডিএফ করে আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করব। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ক্লিক করলেই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যেতে পারবে, সেখান থেকে পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তাহলে এই পেপারটির পুরো প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। ঠিক একইভাবে তোমাদের অন্যান্য যেসব পেপারগুলো রয়েছে সিসি 8, 9, 10, প্রতিটি পেপারের সাজেশন এবং সাজেশনের উত্তর নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবার ভিডিও ক্লাস নিয়ে আসবো। তাই তোমরা আমার এই চ্যানেল থেকে সেকেন্ড ইয়ারে ইতিহাস অনার্সের উপরে সব কিছুই কিন্তু পেয়ে যাবে। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। তা চলো এবার শুরু করি। অন স্ক্রিনে এই প্রশ্নগুলি নিয়ে একবার আমরা দেখে নেবো অন স্ক্রিনে যে প্রশ্নটি কেমন হতে পারে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি হিস্ট্রি অনার্স সেকেন্ড ইয়ার পেপার CC81077 পেপারটির নাম ভারতের ইতিহাস সুলতানি যুগ থেকে মুঘল যুগ 1556 পর্যন্ত। এটা 50 নম্বরের এই পেপার, ফুল মার্কস। এখানে সাজেশন দেখো 2024 থেকে 25। এখানে গ্রুপ এ
10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 4টি দেওয়া থাকবে। প্রথম প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবান কিভাবে দিল্লির সুলতানি সংহতি সাধন করেছিলেন? বলবানের রাজতান্ত্রিক আদর্শ কী ছিল? 2 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার দরে নিয়ন্ত্রণ নীতি আলোচনা করো। বা এই প্রশ্নটি না আসে এটা দিতে পারে, আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তারের নীতি আলোচনা করো। দুটি কিন্তু আলাদা প্রশ্ন। 3 নম্বরে দেখো কি রয়েছে, মোহাম্মদ বিন তুগলকের সংস্কার পরিকল্পনাগুলির বিবরণ দাও। 4 আছে ফিরোজ শাহ তুগলকের বিভিন্ন প্রশাসনিক সংস্কার ও জনকল্যাণমুখী কর্মসূচি আলোচনা করো। 5 আছে সুলতানি যুগে সুফি আন্দোলনের উত্থান ও বিকাশ লেখো। 6 দাগে রয়েছে হুসেন শাহী বংশের রাজত্বকালে বাংলার সমাজ সংস্কৃতির বিকাশ। 7 আছে সুলতানি সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। 8 আছে সুলতানি রাষ্ট্রের প্রকৃতি লেখো। সুলতানি রাষ্ট্র কি ধর্মাশ্রয়ী ছিল? 9 দাগে আছে বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা লেখো। এবং 10 আছে শাসক হিসেবে শের শাহের প্রশাসনিক সংস্কার গুলি লেখো। 11 দাগে রয়েছে দেখো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠায় বাবরের কৃতিত্ব আলোচনা করো। 12 দাগে আছে 1526 থেকে 56 পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের বিবরণ দাও। এখানে 12টা প্রশ্ন আছে, তবে প্রথম দিক থেকে তোমরা 8টা প্রশ্ন অবশ্যই ভালো করে যাবে, ওখান থেকেই সব কমন পাবে। গ্রুপ বি দেখো, যেখানে 6 নম্বরের প্রশ্ন 5টি করতে হবে, 5 ছক 30। তার জন্য যে প্রশ্নগুলো করবে, রাজিয়া কেন ব্যর্থ হন? 2 ইলতুৎমিশের কৃতিত্ব। 3 40 চক্র বা বন্দেগান ই চাহেলগানি। 4 সুলতানি যুগের নগরায়ন। 5 মামুদ গাওয়ান। 6 ইবন বতুতা। 7 আবুল ফজল। 8 কুতুব মিনার। 9 আল ওয়ার নায়নার। 10 সুলতানদের সাথে উলেমাদের সম্পর্ক। 11 সুলতানদের সাথে অভিজাতদের সম্পর্ক। 12 আলাউদ্দিন খলজি রাজতান্ত্রিক আদর্শ। 13 তালিকোটার যুদ্ধের গুরুত্ব। 14 দাগে রয়েছে প্রথম পানিপথের যুদ্ধের গুরুত্ব। 15 দাগে রয়েছে দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব। 16 দাগে আছে কবুলিয়ত ও পাট্টা। 17 দাগে আছে বিজয়নগরের নায়াঙ্কারা প্রথা। 18 দাগে আছে নানক ও চৈতন্যদেব। এবং 19 দাগে আছে বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের বিরোধে ধর্মীয় অর্থনৈতিক কারণ। এবং শেষ প্রশ্ন দেখো 20 দাগে রয়েছে সুলতানি যুগের ব্যবসা বাণিজ্য, ভারত মহাসাগরীয় বাণিজ্য। তো এখানে 20টা প্রশ্ন থাকলেও তোমরা প্রথম দিক থেকে 12-14টা প্রশ্ন অবশ্যই করে যাবে। এর ভিতর থেকে তোমরা 5 নম্বরের 6 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের অন্যান্য পেপারগুলির সাজেশন এবং তার উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, বা কোনো একটি প্রশ্নের উত্তর যদি তোমরা না পেয়ে থাকো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।